জম্মু কাশ্মীরের নওগাঁ পুলিশ স্টেশনে বিস্ফোরণ মজুত করা, বিস্ফোরক থেকে বিস্ফোরণ এবং শুক্রবার গভীর রাতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কমপক্ষে সেখানে 9 জনের মৃত্যু হয়েছে বলেই খবর এবং আহতের সংখ্যা এখনো পর্যন্ত প্রায় 29। আর এই মুহূর্তে আপনারা জানেন আহতদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, যাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শ্রীনগরের ডেপুটি কমিশনার। এবং তার সঙ্গেই আমরা যেমনটা জানতে পারছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ডেপুটি কমিশনারের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে কোনো স্পেকুলেট করবেন না, দুর্ঘটনাবশতই এই সম্পূর্ণ ব্লাস্টটি হয়েছে। ফলত এটা গুরুত্ব রাখে এই মুহূর্তের বড় বক্তব্য সামনে আসছে। তো লাগাতার বিভিন্ন বক্তব্যের মধ্যে এই মুহূর্তে প্রাথমিকভাবে আপনাদেরকে জানাচ্ছি যা যা তথ্য সামনে এসছে। আজ সকালেই ঘটনাস্থল পরিদর্শনও গিয়েছিলেন ডিজিপি এবং একই সঙ্গে দাঁড়িয়ে ঘটনাস্থলে যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা গিয়েছেন, ঘটনাস্থল খতিয়ে দেখেছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। একে একে বক্তব্য সামনে আসছে, দুর্ঘটনা যাদের মৃত্যু হয়ে গিয়েছে তাদের পরিবারের বক্তব্য, যারা রয়েছেন কে কি বলছেন শুনবো। तो ब्लास्ट हुआ है वहाँ पे, ब्लास्ट की वजह से मेरे बाप भी आ गए उसमें, बाकी तो सारे उधर अफसर ही थे, मेरा बाप था खाली सिविलियन। जब धुआं उड़ गया तो हम डर गए, हमें पता था हमारा बाप है थाने में, हम दौड़ गए और उधर था आग ही आग। फिर हमने ढूंढ लिया 2 बजे तक रात के, पर हमें कहीं नहीं मिला। আমরা শুনছিলাম জম্মু কাশ্মীরে সেখানে এই ভয়াবহ বিস্ফোরণ আবারও নওগাঁ পুলিশ স্টেশনে এবং সেখানে মৃতদের পরিবার, সেই পরিবার, আহতদের পরিবার, সেই পরিবারের বক্তব্য আমরা শুনছিলাম। কিন্তু মনিময়, একটা বিষয় যেটা ভীষণভাবে প্রশ্ন তোলে তা হচ্ছে যে এই যে প্রচুর পরিমাণে বিস্ফোরক যেখানে মজুদ ছিল, যে থানাতে মজুদ ছিল, সেখানে যে বিস্ফোরণের মানে সেখানে ব্লাস্ট হলে সেই অভিঘাতে প্রচুর প্রাণ যেতে পারে, সেইখানে কি এমন ক্যাজুয়ালিটিস থাকতে পারে যে কারণে এই ভয়াবহ বিস্ফোরণ? একটা বিষয় কিন্তু বুঝতে হবে, দেখো খুব গুরুত্ব রাখে, কারণ যে থানা এই টোটালটা ইনভেস্টিগেট করছিল, অর্থাৎ যে থানার হাত ধরে কিন্তু এত পরিমাণ বিস্ফোরক এবং এই ব্লাস্টের সঙ্গে সামগ্রিক যে তথ্য সেগুলো আমরা পাচ্ছিলাম সঞ্চারী, সেই থানার ভেতরেই কিন্তু এই বিস্ফোরণটি যখন ঘটে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। যদিও স্পেকুলেশন করবেন না কোনো, সম্পূর্ণভাবে ডিজিপির তরফ থেকে জম্মু কাশ্মীর পুলিশের ডিজিপি তিনি কিন্তু স্পষ্ট করে বলছেন যেটা দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ, যাদের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই এই গোটা ঘটনাতে তদন্ত চালাচ্ছিলেন তার ভেতরেই, আর সেখানেই এই বিস্ফোরণটি ঘটে যায় দুর্ঘটনাবশত, এমনটাই কিন্তু স্পষ্ট করে বলছেন। উল্লেখযোগ্য তাই এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আরও একটা ছবি বা যে বক্তব্য সেটা অবশ্যই সঞ্চারী তুমি জানাও দর্শকদের। একেবারে যেমনটাই কোনো জঙ্গি যোগ এবং থানায় বিস্ফোরণের পরে পিএফএফ এর দায় স্বীকারের খবর জেশ পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট অর্থাৎ পফ দায় স্বীকার করেছে বলেই খবর পাওয়া গিয়েছে এবং একটি সূত্র থেকে খবর প্রকাশিত হয়। বিস্ফোরণের পেছনে কোনো জঙ্গি যোগ নেই। আমরা যে খবরটা জানাচ্ছি এর সাথে কোনো জঙ্গি যোগ নেই, যে দায়ভার পিএফএফ বলেছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন, জম্মু কাশ্মীর পুলিশের ডিজিপি ইতিমধ্যে স্পষ্ট করেছেন। খুব স্বাভাবিকভাবে ইলমাজ সাইদ আমাদের সঙ্গে, আমাদের এক্সিকিউটিভ এইটা টেলিফোন লাইনে রয়েছেন। ইলমাজ, গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই খবর সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, ইনফরমেশন ওয়ারফেয়ার বলে একটি বস্তু হয় যেটা আজকালকার দিনে এই প্রক্সি ওয়ারে প্রচন্ড সামনে এসেছে, স্পেসিফিকলি অপারেশন সিঁদুরের পর থেকে। নওগাঁ পুলিশ স্টেশনে যে ব্লাস্ট হয়েছে, নওগাঁ পুলিশ স্টেশনে 350 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট রাখা ছিল। প্রথমে দর্শকদের আমরা বলে দিই, অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক নয়, এটি একটি পদার্থ যেটা বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল কার্যকলাপে ব্যবহার হয়। এটা আরডিএক্স কিংবা টিএনটি কিংবা বারুদের মতো এর তেজস্ক্রিয় কিংবা বিষক্রিয়তা নেই। যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট ওখানে স্টোর করা ছিল। এগুলো সব এই ফরিদাবাদ মডিউল থেকে সিজ হওয়া অ্যামোনিয়াম নাইট্রেট। একটি গাড়িও ওই কম্পাউন্ডে রাখা ছিল বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং যারা তদন্তকারী অফিসার তাদের সন্দেহ যে সেই গাড়িটা মোস্ট প্রবাবলি আইইডি রিগ ছিল, তাই ওই কমপ্লেক্সে সেকেন্ড একটা বিস্ফোরণ হয়। কারণ বুঝতেই পারছো, যে বিস্ফোরণে প্রায় 30 জন আহত, 9 জনের মৃত্যু হয়েছে এবং বিস্ফোরণটা হচ্ছে কখন, যখন ফরেন্সিকরা এই মেটেরিয়ালকে সিল করছে, তার পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে এবং সেগুলোকে ফার্দার এভিডেন্স হিসেবে ডিস্ট্রয় করার জন্য নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়টা হচ্ছে। এই সময় এই বিস্ফোরণটি ঘটে। এর ঠিক পরে পরে জেশ-এ মোহাম্মদের একটি প্রক্সি গ্রুপ আছে কাশ্মীরে, যার নাম PAFF। এই PAFF কে কিংবা পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট,
PAFF কে 2023 সালে হোম মিনিস্ট্রি, আমাদের ভারত সরকারের হোম মিনিস্ট্রি টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে সিলমোহর দেয় এবং এদেরকে ব্যান করা হয়। এরা এই আর্টিকেল 377 অ্যাবলিশ হওয়ার পর থেকে সেরকম সেই সময় মানে কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস অ্যাবলিশ হওয়ার পর থেকেই কিন্তু 370 ব্যান হওয়ার পর থেকেই কিন্তু এরা এক এক করে মাথা চাড়া দিয়ে ওঠে। এরা জেইশে মোহাম্মদের একটা প্রক্সি গ্রুপ। এরা এই হামলার দায় স্বীকার করে। কিছুক্ষণ আগে জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে একেবারে বলা হয় যে এর পেছনে জেইশে মোহাম্মদ কিংবা পাকিস্তানি কোনো টেরর গ্রুপের এখনো পর্যন্ত কোনো হাত নেই। যেটা হয়েছে সেটা একেবারেই অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট, যেটা হয়েছে সেটা একেবারেই একটি অ্যাক্সিডেন্ট, একটি দুর্ঘটনা। এবং সরাসরি জানিয়ে দেওয়া হয় যে কথাটা জম্মু কাশ্মীর পুলিশ ব্যবহার করেছে যে দিস ইজ মিসচিভিয়াস। এই মিসচিভিয়াস কথাটা আমরা এর আগেও দেখেছি ভারতীয় সেনাকে, বিশেষ করে ইনফরমেশন ওয়ারফেয়ার ব্রাঞ্চকে ব্যবহার করতে, যখন ভারতে কোনো রকম বিশৃঙ্খলা কিংবা কোনো রকম ভুয়ো ইনফরমেশন ছড়ানোর হয়। ঠিক যেমন আমরা শুনেছিলাম আমাদের 6টা রাফায়েল বিমান নাকি ভেঙে পড়ে, আমাদের একাধিক সেনাঘাঁটি নাকি উড়ে গিয়েছে অপারেশন সিঁদুরের সময়। এরকম বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর জন্য এটা পাকিস্তানের ক্রস বর্ডার প্রক্সি ওয়ারফেয়ার, যেখানে তারা ভারতের কোনো দুর্ঘটনাকে সামনে রেখে তার নিয়ে বিভ্রান্তিকর সমস্ত ইনফরমেশন সোশ্যাল মিডিয়া এবং ক্রেডিবল সোর্সেসে ছড়ায়। এটিও সেটারই একটি পার্ট। এই টেরর মডিউল যেটা পাকিস্তান অপারেটেড, সেই টেরর মডিউল সামনে আসার পর নিজেদের মুখ বাঁচাতে PAFF এবং জেইশের যারা প্রক্সি তারা এবারেই ইনফরমেশন ওয়ারফেয়ার করছে। সঞ্চারী এবং একেবারে ইলমাস, ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দ। আমরা জানিয়ে রাখি, শ্রীনগরের নগাম পুলিশ স্টেশনে বিস্ফোরণ এবং বিস্ফোরণে মূল্যবান প্রাণহানিতে গভীরভাবে মর্মাহত শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সহযোগিতা সহায়তা প্রদান করা হচ্ছে। দুর্ঘটনাজনিত বিস্ফোরণের তদন্তের নির্দেশ দেওয়া হয় জম্মু কাশ্মীরের অফিসের টুইট বার্তায়, LG অফিসের টুইট বার্তায়। এই আপাতত এই পর্যন্ত ইনফরমেশন পাওয়া গিয়েছে বিস্ফোরণে মূল্যবান প্রাণহানিতে গভীরভাবে মর্মাহত। চলুন এই মুহূর্তে ডিজিপি কি বলেছেন শোনাবার চেষ্টা করি আপনাদেরকে। জম্মু কাশ্মীর পুলিশের ডিজিপি, তার বক্তব্য। Huge quantity of explosive substances, chemicals and reagents were also recovered from Faridabad on 9th and 10th of November. This recovery, like the rest of the recoveries which we have done and kept securely in the open area of police station Nogam. The samples of the recovery are to be forwarded for further forensic and chemical examination. This process was going on for the past 2 days. The sampling process, the handling was being done with extreme caution, with utmost caution by the FSL team. However, unfortunately, during this course, last night around 11:20 p.m. an accidental explosion has taken place. Any other speculation into the cause of this incident is unnecessary. 9 people have lost their lives. 1 personnel of SIA, 3 personnel of the FSL team, 2 crime photographers, 2 revenue officials who were basically part of the magistrates team. The building of the police station has been very severely damaged and even the adjacent building have suffered. They have also been affected. নলিন কুমারের বক্তব্য এই মুহূর্তে আপনাদেরকে শোনাচ্ছিলাম। গুরুত্বপূর্ণ এই বক্তব্যের জায়গায় খুব স্বাভাবিকভাবে বড় বক্তব্য কিন্তু তিনি রাখছেন। একেবারে এবার এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আটক উত্তর দিনাজপুরের ডাক্তারি পড়ুয়া। ডালখোলা থানার কোনাল গ্রাম থেকে আটক করা হয়েছে এই ডাক্তারি পড়ুয়াকে এবং আটক করে NIA। যুবকের নাম জানিসার আলম ওরফে যুবকের নাম জিগার। জানিসারের কোনো রকম কোনো উগ্রপন্থী যোগ নেই, এমনটাই জানিসারের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। এখন এই বিষয়টার মধ্যেও কিন্তু গুরুত্ব লাগছে, কারণ এই ঠিক আলফালা ইউনিভার্সিটি সেখানকারই কিন্তু এই ডাক্তার পড়ুয়া। গুরুত্ব রাখে তাই এই জায়গায় ইন্দ্রাণী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। ইন্দ্রাণীর কাছে আসি। ইন্দ্রাণী, কতটা তাৎপর্যপূর্ণ, কারণ এই গ্রেপ্তারিতে NIA এবার কোন জায়গাগুলো আরো স্পষ্ট করবে বলে মনে হচ্ছে? দেখো, আলফালা ইউনিভার্সিটি কিন্তু এখন একমাত্র র্যাডারে, এবং এই যে পুরো ফরিদাবাদ সন্ত্রাসবাদী মডিউল, এই মডিউলের এপিক সেন্টার হয়ে উঠেছে আলফালা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির 22 জন ডাক্তারের সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছে NIA। ইতিমধ্যে 7 জনকে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। যে 7 জনের সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে ডক্টর মুজাম্মিল, যিনি প্রথম গ্রেপ্তার হয়েছিলেন, সেই ডক্টর মুজাম্মিলের ফোন থেকে। তার ফোন থেকেই 7 জনের সাথে রেগুলার যোগাযোগ এবং একই সাথে বিভিন্ন চ্যাট পাওয়া গিয়েছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ চ্যাট, ফেসবুক চ্যাট, বিভিন্ন ধরনের চ্যাট পাওয়া গিয়েছে।
তার জন্য এই 7 জন ডাক্তারকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই 7 জন ডাক্তারের সাথে ঘনিষ্ঠ যে আরো ডাক্তাররা ছিলেন, অর্থাৎ সর্বমোট 22 জন ডাক্তারকে কিন্তু এই মুহূর্তে র্যাডারে রেখে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। ইতিমধ্যেই যে আল-ফালাহ ইউনিভার্সিটি তার যে ফান্ডিং বা তার যে হিসাবপত্র, তার জন্য অর্থনৈতিক অডিট শুরু করে দিয়েছে ইডি। এবং দ্বিতীয়ত আল-ফালাহ ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ এমডি এবং এই যে ট্রাস্টি বোর্ড তার যে প্রধান সেই ডক্টর সিদ্দিকের বিরুদ্ধেও কিন্তু একাধিক খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গিয়েছে। 9খানা অর্গানাইজেশন আছে ডক্টর সিদ্দিকের এবং এই প্রত্যেকটা অর্গানাইজেশন অর্থাৎ এই যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু সবকটাই আল-ফালাহ ট্রাস্টের নামে নথিভুক্ত। সমস্ত বিশাল খোঁজ খবর করতে এই মুহূর্তে এনআইএ গুরুত্ব রাখে। ধন্যবাদ ইন্দ্রাণী সরাসরি থাকবার জন্য। আর অবশ্যই আলোচনার জায়গায় তো আসতেই হবে, কারণ দেশের সুরক্ষা বা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। একদিকে দিল্লি, অন্যদিকে দাঁড়িয়ে নওগাম পুলিশ স্টেশনের ভেতরেই বিস্ফোরণে বহু স্পেকুলেশন যেগুলো করা হচ্ছিল, যদিও সেটা একেবারে সম্পূর্ণ ডিজিপি নলিন প্রভাত তিনি কিন্তু উড়িয়ে দিয়েছেন। এখন এই জায়গা থেকে আলোচনা অবশ্যই আসবার চেষ্টা করব। শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, কূটনৈতিক বিশেষজ্ঞ। শুভাশিস দা, স্বাগত। একদম গুরুত্ব রাখে, কারণ আমরা যে ছবি দেখেছি তারপর এমন ছবি দেখবো এটা ভাবিনি, কিন্তু ঘটলো বটে। সমস্ত দিক দেখে আপনার কি মনে হচ্ছে? দেখুন, আমি প্রথমেই এই কথাটা বলছি যে একটু ধৈর্য ধরে, বিশেষ করে প্রচার মাধ্যমের দায়িত্ব প্রতিদিন বাড়ছে এই ধরনের ঘটনায়, একটু ধৈর্য ধরে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি যতটা দেশকে ভালোবাসেন, আমরা সাধারণ নাগরিক হিসাবে দেশকে ততটাই ভালোবাসি এবং আমার পূর্ণ বিশ্বাস যারা এক্সপার্ট, যারা দেশকে বিভিন্ন রকম ভাবে বাঁচাচ্ছেন, তারাও দেশকে ইকুয়ালি যদি না বেশি ভালোবেসে থাকে। পয়েন্টটা হচ্ছে যে আমাদের একটু ধৈর্য নিতে হবে। কেন এই ওভার কনক্লুসিভ যে সিস্টেমারি বা একটা মেশিনারি চলছে, এটা কিন্তু তৈরি করা হচ্ছে যাতে করে রং ইনফরমেশনকে প্যাসেজ করিয়ে বিভিন্ন রকম ভাবে ফায়দা তোলা যায়। কারণ যদি কেউ নাশকতা করে, সেই নাশকতায় FA মডেলটা খুব ইম্পর্টেন্ট। F এবং A, এই F মানে হচ্ছে ফাইন্যান্স মডেল, A মানে হচ্ছে অ্যাক্টিভিটি মডেল। এই F এবং A মডেলটাকে বাড়ানোর জন্য, অর্থাৎ তাদের উপরে ইনভেস্টমেন্ট গুলোকে বাড়ানোর জন্য, তাদের কৃতিত্বটাকে যেখানে তাদের নেইও সেই কৃতিত্বটা তারা নিতে চাইছে, এবং যাতে করে বিভিন্ন রকম অর্গানাইজেশনের ইন্টারভেনশন ইন্ডিয়ান সয়েলে আছে এইটা প্রমাণ করে যারা একটু রাজনৈতিকভাবে অতি সচেতন মানুষজন হঠাৎ করে দেখা দিচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যমে, তারা যেরকম ভাবে কমেন্ট করছে আলু পোস্ত টু বিরাট কোহলি, পরবর্তীকালে গিয়ে ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়েও তারা দেখছি সবাই এক্সপার্ট, সেই মানুষগুলো যেভাবে একটা ডিসকমফর্ট তৈরি করছে টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্স বডিজ, সেই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি তারা চাইছে। একটু আগে ইলমাস বলছিল অ্যাবাউট ইনফরমেশন ওয়ারফেয়ার, এটা কিন্তু অত্যন্ত টেকনিক্যাল একটা ডিভিশন, ইন্টারন্যাশনাল ইনফরমেশন ওয়ারফেয়ার। এই যে ইনফরমেশনস গুলোকে আমরা কতটা দেব, কতটা ছাড়বো, এটা কিন্তু অ্যাট দিস পয়েন্ট অফ টাইম খুব ইম্পর্টেন্ট। তাই জন্যই ডিজিপি যখন বলছেন যে এই অ্যাটাকটার পিছনে আমাদের অন্য কোনো রকম কিছু আমরা আপাতত পাইনি, তার মানে আমাদের ধরে নিতেই হবে আমরা পাইনি, তার অল্টারনেট কোনো থিওরি তৈরি করার কোনো প্রয়োজনীয়তা নেই। সেকেন্ডলি, আমরা দিল্লি ব্লাস্টের সময় একটা জিনিস দেখলাম যে বিভিন্ন রকম অর্গানাইজেশন একটা কনস্পিরেসি থিওরি তৈরি করার চেষ্টা করলো যে সরকারি অ্যাজিভ এরকম ধরনের কোন একটা ভোটের অ্যাডভান্টেজ তুলতে করেছে। দেখুন, এই ধরনের কথাগুলো বলার মানে হচ্ছে সরকারের প্রতি ভারতবাসীদের আনস্টেবল করে দেওয়া। সেটা যত ইজিলি করে দেওয়া যাবে তত বেশি কিন্তু আমাদের মধ্যে সিভিল ডিসোবিডিয়েন্স বাড়ানো যাবে এবং সেখান থেকে ভারতকে কিন্তু ক্ষতিগ্রস্ত করা যাবে বেশিভাবে। তাই জন্য আমাদের সবার বোঝা উচিত এই যে ঘটনাচক্রগুলো চলছে এগুলো কোনোটাই ন্যাচারাল নয়, সবকটাই ওয়েল আর্টিকুলেটেড অ্যান্ড ড্রাফটেড। সুতরাং আমাদের সতর্কভাবে আগামী দিনেও কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা তো সুভাষিস দা প্রশ্ন তোলা শুরু করে দিয়েছেন যে দিল্লির এই ঘটনার পর কি করে একটা পুলিশ থানার ভেতরে এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে পরে হোম মিনিস্টার জবাব দিন, যারা সিকিউরিটি এজেন্সিস রয়েছেন তারা জবাব দিন, নিরাপত্তা কোথায়, এই নিয়ে প্রশ্ন তুলছেন তারা। দেখো ভাই, তোমাদের চ্যানেলে তো নানান রকম প্রোগ্রাম হয়, তো যখন নাচ গান কত্থক নিয়ে প্রোগ্রাম হয় তখন তো আমাকে ডাকো না। কেন ডাকো না?
কারণ আমি কত্থকে এক্সপার্ট নই বলে, তাই না? ঠিক। এবার পয়েন্টটা হচ্ছে তোমরাও একটু বোঝো কোন বিষয় সম্বন্ধে কার মুখে মাইকটা ধরাটা প্রয়োজনীয়। এখন মাইক ধরলেই লোকজন সব বিষয় নিয়ে বলতে শুরু করলে বিপদ আছে। পয়েন্টটা হচ্ছে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেদিনকে বিরোধিতা করার কারণেই এমন কিছু কথা বলে বসলেন যেই কথাগুলো হয়তো তার রাজনৈতিক পরিচিতির জন্য সে জানার একটা সুযোগ পেয়েছে। এটা কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এই প্রশ্নটা তুলেছেন, আমি নাম নিয়ে নিলাম, দিল্লির একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এই প্রশ্ন তুলছে। হ্যাঁ, আমি এটা নামটা নিচ্ছিলাম না, থ্যাঙ্কস টু ইউ মাই ফ্রেন্ড। তো এবার পয়েন্টটা হচ্ছে যে উনি নামটা নিয়ে ফেললেন যখন, তো বলছি তো উনি একটা প্রশ্ন তুললেন সরকারের প্রতি। আমার কথাটা হলো খুব ক্লিয়ার, একটা ইনভেস্টিগেটিভ ম্যাটার, যে ইনভেস্টিগেটিভ ম্যাটারটাকে খুব রিয়ালিস্টিক্যালি ভাবো। এই যে বারবার করে বলছে যে মুজাম্মিল এইটা বলেছে, মুজাম্মিল সেটা বলেছে। আচ্ছা, যখন ইন্টারোগেশন হচ্ছে তার মানে ওখানকার একটা অফিসার মানে ফার্জ হিসাবে কাজ করছে অরবিন্দ কেজরিওয়ালের, তার মানে সে ওখানে বসে বসে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছে, স্যার এক্ষুনি মুজাম্মিল এটা বললো। অরবিন্দ ও তাই বললো, যাই মিডিয়াকে গিয়ে বলে আসে। এটা 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 ঘটনাটা প্র্যাকটিক্যালিটিতে আসো, তার মানে যে লোকটা ইন্টারোগেট করছে সেই লোকটা কোথাও গিয়ে ইনফরমেশন পাস করছে। না হলে তো একটা লোকের ইন্টারোগেশনের পর কি প্রশ্নের উত্তরে কি বলছে সেটা তো বাইরে যাওয়ার কথা না। গুরুত্বপূর্ণ সুভাষিস দা, আমি আরো আসছি আপনার সঙ্গে আলোচনা করবো, সঞ্চারী আপনাকে প্রশ্ন রাখবে, তবে একটা বিরতি আমাকে নিতে হবে। আমি আর সঞ্চারী দ্রুত ফিরছি, একটা বিরতির পর সঙ্গে থাকবেন। আমরা ফিরলাম আবার জিরো আওয়ারে। আমি সঞ্চারী রয়েছে, মণিমা রয়েছে আমার সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি সুভাষিস্তার কাছে আসবো। যে দাদা, এই যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক নেতার তরফ থেকে বিভিন্ন রকম বক্তব্য উঠে আসছে এবং কিছু ক্ষেত্রে যে বক্তব্যের জন্য বিভিন্ন রকম বিভ্রান্তি তৈরি হচ্ছে, যেগুলো অন্যরকম আউট অফ ট্র্যাক চলে যাচ্ছে হয়তো। সুতরাং সেই ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে বা যারা বক্তব্য রাখেন রাজনীতির তরফ থেকে, সেক্ষেত্রে কি কোনো রকম কোনো আগল দেওয়া উচিত? সেক্ষেত্রে কি কোনো রকম কোনো রেস্ট্রিকশন রাখা উচিত? কি মনে হয়? না, অ্যাবসলিউটলি কারেক্ট কোয়েশ্চেন আপনার তরফ থেকে। ব্যাপারটা হচ্ছে একটা সেন্সিবল ব্যাপারকে নিয়ে কিভাবে হ্যান্ডেল করতে হয়, একটা সেন্সিবল লোকের জানা উচিত একটা সেন্সিটিভ ম্যাটারকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে কোনো ইনফরমেশন আমার কাছে যেটা জাঙ্ক সেটা কারুর না কারুর কাছে প্রচন্ড রকম ভাবে ইম্পর্টেন্ট হতেই পারে এবং সেটা আর্কাইভ ম্যাটার হয়ে যেতে পারে। সুতরাং আমাদের দেশের ইনফরমেশন শুধুমাত্র আমরাই বুঝি এটা তো নয়, আমরা তো আমেরিকার কথা নিয়েও এখানে পর্যালোচনা করি। সুতরাং আমেরিকান লোকরাও কিন্তু ভারতে ঘটা ঘটনা বা ভারতে দেওয়া বিবৃতিগুলোকে নিয়ে পর্যালোচনা করে। সুতরাং এটা বুঝতে হবে ইন্টারনাল সিকিউরিটি, এক্সটার্নাল সিকিউরিটি যেমন ইম্পর্টেন্ট তেমনি ন্যারেটিভ অফ সিকিউরিটিটাও ইম্পর্টেন্ট। সুতরাং সেন্সারাইজেশন নিয়ে যেটা ভাবনা চিন্তা চলছে ইন ডিজিটাল মিডিয়া, যেমন আপনাদের মতো মিডিয়া চ্যানেলরা তো খুব রেসপন্সিবল, তাদের তো একটা বাধা ধরা পরিকাঠামো আছে যে এই কথাটা বলা যায়, এটা বলা যায় না, আপনারা জবাবদিহি করতে বাধ্য। কিন্তু ডিজিটালি যারা চ্যানেল চালায় অনেকেই সেটা জবাবদিহি করতে বাধ্য না বিকজ অফ ল। সেই লটা নিয়ে সরকার ভাবছে এবং ভাবনা চিন্তা করছে। শুধু তাই নয়, যারা পদাধিকারী রাজনৈতিক পরিকাঠামোতে এবং ডেমোক্রেসিকে রিপ্রেজেন্ট করছে তাদেরও যেই দায়িত্বের আওতায় আনা যায় কিনা সেটা নিয়েও কোনো পলিসি মেকিং স্টেপ নেওয়া যায় কিনা সেটা নিয়েও সরকার ভীষণ গভীরভাবে চিন্তা ভাবনা করছে এবং এটা বলে হয়তো দেশের খুব ভালোই হবে। একেবারে ধন্যবাদ সুভাষিস বাবু। আমাদের সঙ্গে কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি ছিলেন। ধন্যবাদ সুভাষিস দা আপনাকে। আর গুরুত্ব রাখে ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে, একদম সময় যেহেতু নেই, আপনারা জানেন জানিস স্যার যাকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং এই উত্তর দিনাজপুরের জায়গায় দিল্লিতে বিস্ফোরণে কোনোভাবে যোগাযোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। গুরুত্ব রাখবে কারণ এই মুহূর্তে পরিবারের সাথেই আমাদের অপর প্রতিনিধি বিশ্বরূপ এই মুহূর্তে রয়েছেন। কারণ ইতিমধ্যেই আমরা বিশ্বরূপ জানি পরিবার বলেছে কোনো রকম সন্দেহজনক কোনো কিছু দেখা যায়নি, তারপরেও এনআইএ আটক করে নিয়ে গেছে। জানি না, বলতে পারবো না কি কারণ, কি জানতে পারছো আর? মণিময় এবং সঞ্চারী দুজনকেই বলছি যে বর্তমানে সেই বাড়িতেই কিন্তু আমি রয়েছি। এটাই হচ্ছে জিগার অর্থাৎ জানি স্যার, তার কিন্তু বাড়ি। ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে সবার। যেটা বক্তব্য যে জানি স্যার ওরফে জিগার সে কিন্তু খুব ভদ্র সভ্য ছেলে ছিল, কেন তাকে গ্রেপ্তার করা হলো কেউ কিন্তু বলতে পারছে না। আমরা ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করছি, এখানে গ্রামবাসীরা এসে উপস্থিত হয়েছে, তার বন্ধু বান্ধব এসে উপস্থিত হয়েছে, যে কেন, তাদের একটাই প্রশ্ন, কেন তাকে গ্রেপ্তার করা হলো। কালকে আমরা এখানে এসেছিলাম, গতকাল জানি স্যার ওরফে জিগারের কাকার সঙ্গে কথা বলি, তিনিও সেম কথা বলেছেন যে সে কোনোভাবেই যুক্ত থাকতে পারে না। এবং এখনো পর্যন্ত যেটা জানা গেল, আমরা জানতে পারলাম এনআইএর পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে পরিবারকে কিচ্ছু জানানো হয়নি। আমরা দেখানোর চেষ্টা করবো যে তার বাড়ি, এই বাড়িতেই জানি স্যার
অর্থাৎ জিগার মাঝে মাঝে আসতো। ইতিমধ্যেই পাড়ার যারা মহিলারা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন, এই বাড়িতেই থাকতো। আমরা একটু আগে দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে আমরা এসে দেখতে পেলাম যে জানিসারের মা সে কিন্তু কান্নায় ভেঙে পড়েছে এবং কাকিমাও কান্নায় ভেঙে পড়েছে। আমি জানিয়ে রাখার চেষ্টা করব জানিসারের কাকিমার কোনো সন্তান নেই, তাই সে জানিসারকেই ছেলে হিসেবে মানত, তাই স্বাভাবিকভাবে কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। বাকিটা এনআইএ তদন্ত করবে। আমরা এখানে যারা আছে গ্রামবাসীরা তাদের সঙ্গে একবার অন্তত কথা বলার চেষ্টা করব যে জানিসারের এই বিষয়টা নিয়ে তারা কি বলতে চান। বলছি যে দাদা, জানিসারকে চিনতেন? হ্যাঁ, জানিসার না না চিনতাম কি, মানে আমাদের এই গ্রামের উনিও তো এভাবে চিনি আর কি। ডাক্তারি পড়তো, জানতে? হ্যাঁ সেটাও জানতাম। কেমন ছেলে ছিল? ভালোই ছিল। তো তাকে যে এনআইএ আটক করে নিয়ে গেছে জানো? না আমরা এসব বিষয়ে কিছু জানি না, যে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে। ও তো বাড়িতে এসেছিল, এটা জানতে? বাড়িতে আমি দেখিনি, আমি আমাদের বাড়ি দূরে, এদের বাড়ি এখানে আছে, তো জানবে। আমি একটু আরো গ্রামবাসী রয়েছে, বয়স্ক মানুষও রয়েছে। কাকা, আপনার কি নাম? আমার হ্যাঁ, সাইদুর রহমান। বলছি যে জানিসারকে গ্রেপ্তার করেছে জিগারকে, জানেন? মানে আটক করেছে এনআইএ, জানেন? জানি। কি বলবেন? কি শোনা যাচ্ছে যে দিল্লির বোম ব্লাস্ট কাণ্ডেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো কিছু জানি না। কেমন ছেলে ছিল জানেন? ছিল ভালোই ছিল ভদ্রলোক। একেবারেই ভালো ছেলে ছিল, প্রত্যেকেই বলছেন মানুষজন গ্রামের। এবং আপনারা জানেন যে পৈতৃক বাড়িতে এসেছিলেন, কারণ লুধিয়ানার পাঞ্জাবের যে লুধিয়ানা সেখানেই কিন্তু আনিসুর বা জানিসুর ওরফে নিসার আলম তিনি কিন্তু থাকেন। ফলত বিয়ে বাড়িতে আসার পরই এ ধরনের পরিস্থিতি, তাকে এই আটক। এরপর এনআইএ তরফ থেকে আর পাকাপোক্তভাবে কি বলা হয় তার দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে এবং আমাদের হাতে সময় একেবারেই শেষের দিকে। সুতরাং আজকের মতো 0 আওয়ার আমাদেরকে এখানেই শেষ করতে হবে এবং প্রত্যেক মুহূর্তের খবরের আপডেট আপনাদের কাছে থাকবে মণিময়। সেই কারণেই চোখ রাখতে হবে ক্যালকাটা নিউজে। আপাতত ধন্যবাদ।